পশ্চিমবঙ্গে আগামীকাল এনআইওএস ডিএলএডদের ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টের বেঞ্চে নির্ধারিত হতে চলেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে 2020-22 মামলায় 12ই জানুয়ারি প্রাথমিক নিয়োগে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা মিটে 2022 রিক্রুটমেন্ট প্যানেল পাবলিশড হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এবং গতকালকে যে প্রবল আন্দোলন করলেন 2022 স্টেট পাস প্রার্থীরা প্রাথমিকের, এবং তাদের যেটা মূল দাবি ছিল যে নতুন করে ইন্টারভিউ নিতে হবে, নতুন ভ্যাকান্সি যেটা রয়েছে পর্ষদের হাতে সেই ভ্যাকান্সিটা পাবলিশ করতে হবে, তার ফলে নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে পর্ষদের কি কোনো বাধা রয়েছে কিনা, বা পর্ষদ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে কতটা আগ্রহী, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে। প্রথমেই আমরা এনআইওএস ডিএলএডদের যে কালকের যে কোর্ট কেসটা রয়েছে সেই কোর্ট কেসটা নিয়ে ছোট্ট করে আলোচনা করব। দেখুন, আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট থেকে 28শে নভেম্বর একটি জাজমেন্ট এসছে। জাজমেন্টটির যে এসএলপি নম্বর ছিল সেটি হচ্ছে 2358-3 এবং 84 অফ 2022। জয়বীর সিং ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড এই মামলায় 28শে নভেম্বর আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএডদের নিয়ে একটি পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছেন। সেই জাজমেন্টের মূল বক্তব্য ছিল যে এনআইওএস ডিএলএড যারা করেছেন সেই 18 মাসের কোর্সটি শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য। সেই 18 মাসের কোর্স কখনো যে 2 বছরের ডিএলএড কোর্স তার সাথে ইকুয়াল নয়, এবং এই 18 মাসের কোর্স যারা করবেন তারা কোনো ফ্রেশ প্রাথমিক যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। মূলত জাজমেন্টটা ছিল এইটাই। এবার এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি মামলা নম্বর পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে মামলাটি চলমান অবস্থায় রয়েছে, WPA 16-11-8 অফ 2023, এখানে একটি ক্যান ফাইল হয়েছে। এবং এখানে যে মামলাটি রয়েছে এমডি সাবির শেখ অ্যান্ড ওআরএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। এই মামলায় দেখুন লার্ন সিনিয়র কাউন্সিল মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বিচারপতিকে একটি বিষয় বলেন যে সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএডদের বিরুদ্ধে একটি জাজমেন্ট এসছে। সেই জাজমেন্টটিকে তিনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের সামনে, এবং জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রাথমিক বোর্ডকে একটি নির্দেশ দেন। সেই নির্দেশটি কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেয়ারফর আই ডিরেক্ট দ্য West Bengal Board of Primary Education to take note of the judgment which was delivered on 28th November 2023 and to come back with written notes of submission on the next date of hearing. তারপরে এখানে এনসিটিকেও একটি নির্দেশ দিচ্ছেন, এনসিটি বিং দ্য আলটিমেট একাডেমিক অথরিটি ইজ অলসো ডিরেক্টেড টু ফাইল অন রিটেন নোটস অফ সাবমিশন সাইন্ড বাই এনি রেসপন্সিবল অফিসার হুইচ হ্যাজ টু বি সার্ভড বিফোরহ্যান্ড আপন দ্য অ্যাফেয়ারিং পার্টিস অ্যান্ড টু বি প্রডিউসড বিফোর দিস কোর্ট অন 4th January 2024। অর্থাৎ জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রাইমারির যে অনগোয়িং রিক্রুটমেন্টে রয়েছে 2022 সালে, সেই রিক্রুটমেন্টে এনআইওএস ডিএলএডদের অবস্থানটা কী হতে চলেছে সেইটা নিয়ে প্রাথমিক পর্ষদের কাছে একটি সাবমিশন বা একটি এফিডেভিট চেয়েছেন যে তারা কি ভাবছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটি দেওয়া হয়েছে এনআইওএস ডিএলএডদের বিরুদ্ধে সেই জাজমেন্টটির ভিত্তিতে তারা কি ভাবছেন সেইটা লিখিত আকারে জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, এবং এনসিটিকেও একটি লিখিত নোট দিতে হবে যে এনসিটি এ ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছে। তারপরে জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু এ ব্যাপারে একটি নির্দেশ দিতে চলেছেন। এবং আমরা যতটা আশা করছি যে এনআইওএস ডিএলএড যারা রয়েছেন তারা সম্ভবত অনগোয়িং রিক্রুটমেন্ট থেকে বাদ পড়তে চলেছেন এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পরবর্তীতে দেখুন এনআইওএস ডিএলএডদের আগামীকালকে যেটা হবে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে, তার সংবাদ আমরা যতটুকু কালেক্ট করতে পারবো আপনাদের সাথে দ্রুত প্রোভাইড করার চেষ্টা করব। এই মামলার হিয়ারিং রয়েছে আগামীকালকে 4th January 2024 সালে। সেখানে পর্ষদ কি নোট দিচ্ছে, তাদের যে নোটটা কি, এবং এনসিটি কি নোট দিচ্ছে, তার ফলে বিচারপতি কি নির্দেশ দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রাথমিক যে 2022 মামলা, সেই 2022 মামলায় সুপ্রিম কোর্টে যেটা চলমান অবস্থায় রয়েছে, সেই চলমান অবস্থায় 12ই জানুয়ারি তার হিয়ারিং রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 12ই জানুয়ারি নেক্সট হিয়ারিং ডেট, ডায়েরি নম্বর 21-287-2023, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। এই মামলাটি রয়েছে জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস রাজেশ বিন্দালের বেঞ্চে। এবং এই মামলায় কিন্তু প্রাইমারি 2022 যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসের প্যানেল পাবলিশডের উপর একটি স্টে দেওয়া হয়েছে 28/7/2023 সালে। তো এই প্রায় 5.5 মাসের ওপর অতিক্রান্ত হলো, এই মামলায় কিন্তু প্রাথমিকের প্যানেলের ওপরে স্টে দেওয়া হয়েছে।
এই মামলায় 12ই জানুয়ারি হিয়ারিং রয়েছে। এই হিয়ারিংটা প্রায় হচ্ছিলই না বলা চলে, বিভিন্ন ডেট আসছিল, কিন্তু জাস্টিস হিমা কোহলি ম্যাডামও কিছুদিন অনুপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে। এছাড়া নানান কিছুর কারণে কিন্তু এই মামলাটা বরাবর পিছিয়ে যাচ্ছিল। এরপরে আপনারা জানেন যে একটি ডেট পাওয়া গেছে 12ই জানুয়ারি। সেটা এবার এই 12ই জানুয়ারি কি প্যানেল প্রকাশের ওপরে যে স্টে দেওয়া হয়েছে সেই স্টেটা উঠবে কিনা, অর্থাৎ প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্যানেল পাবলিশড হবে কিনা। দেখুন, এইটা পাবলিশড হবে কি হবে না সেটা নির্ভর করছে দুটো বিষয়ের ওপরে। তার কারণ এখানে যে 2020-22 সেশনে যারা ডিএলএড করেছেন তাদের যে দিক সেটা হচ্ছে যে নোটিফিকেশন পর্ষদ যখন বের করেছিল তারপরে যেহেতু তাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, এর জন্য দায়ী তারা নয়, এর জন্য দায়ী হচ্ছে পর্ষদ। তার কারণ পর্ষদ তাদের যে সেশন সেই সেশনে তারা সঠিক মতো পরীক্ষা নেয়নি, এবং সেটা না নেওয়ার ফলেই তারা কিন্তু কোর্টে গেছিলেন, এবং কোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চ, যেহেতু তাদের পক্ষে রায় দিয়েছে, এর পরবর্তীতে ডিভিশন বেঞ্চ তাদের সেই রায়টাকে খারিজ করে দিয়েছিল এবং তাদেরকে যে রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেস সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এবার এর বিপক্ষে যাদের মত রয়েছে, যারা মূলত 20-22 ডিএলএড ক্যান্ডিডেটদের বিপক্ষে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে, তাদের মূল দাবিটা ছিল যে নোটিফিকেশনটা যে সময়ে বেরিয়েছিল সেই সময়ে কিন্তু তাদের যে ডিএলএড ডিগ্রি সেই ডিএলএড ডিগ্রিটা কমপ্লিট হয়নি, অর্থাৎ তাদের রেজাল্ট পাবলিশড হয়নি। নোটিফিকেশন পাবলিশড হওয়ার পরে কিন্তু তাদের রেজাল্ট যেহেতু পাবলিশড হয়েছে, তার ফলে তারা কিন্তু এনসিটির যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টে আর পার্টিসিপেট করতে পারবে না, এবং তার ভিত্তিতে মূলত ডিভিশন বেঞ্চ তাদেরকে বাদ দিয়েছিল, অর্থাৎ 20-22 সেশনে যারা ডিএলএড প্রার্থী ছিলেন তাদেরকে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ইন্টারভিউ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপরে যারা বাদ পড়েছিলেন তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, এবং সুপ্রিম কোর্ট থেকে একটি প্রাইমারিতে অবস্থায় একটি ইন্টারিম স্টে অর্ডার দেওয়া হয়েছিল প্যানেল পাবলিশ করার ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হবে সুপ্রিম কোর্টে। দেখুন, সুপ্রিম কোর্টে কি হবে, সুপ্রিম কোর্ট কোন পয়েন্টটাকে দেখে সেটা দেখার বিষয়, কিন্তু আপাতত অর্থে পর্ষদের ওপর নির্ভর করছে কিন্তু এই স্টেটা ওঠার বা না ওঠার ক্ষেত্রে। গত হিয়ারিংয়ে যখন একটি মামলার ডেট আনার জন্য এই ম্যাটারটি লিস্টেড হয়েছিল, তখন কিন্তু পর্ষদের পক্ষের আইনজীবী তিনি কিন্তু সওয়াল করেছিলেন যে তাদের কাছে অতিরিক্ত ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ 11,765-র বেশি ভ্যাকান্সি তাদের কাছে রয়েছে। এবার তারা যদি জাস্টিস কোহলি ম্যামের কাছে তারা যদি এটা সওয়াল করেন যে অতিরিক্ত ভ্যাকান্সিটা রয়েছে 11,765-র অতিরিক্ত ভ্যাকান্সি, সেইটা এই মামলার জন্য রেখে দেওয়া হবে এবং 11,765 প্যানেলটা বের করা হবে, এবং যে ভ্যাকান্সিটা রেখে দেওয়া হবে সেই ভ্যাকান্সিটা এই মর্মেই রাখা হবে যে যদি 20-22 প্রার্থীরা যদি জিতে যায় এই মামলায়, তাহলে ওই ভ্যাকান্সিতে তাদেরকে মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট দেওয়া হবে। এই রকম তারা যদি কোনো কিছু আর্গুমেন্ট করতে পারে, আমার মনে হয় হিমা কোহলি ম্যাডাম তিনি কিন্তু স্টেটা তুলে দেবেন, এবং সেক্ষেত্রে 12ই জানুয়ারি স্টে ওঠার একটা প্রবল সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে পর্ষদের একটি পজিটিভ যে ভূমিকা সেটা কিন্তু থাকতে হবে। তারা যদি প্যানেল পাবলিশ করতে চায়, তারা যদি এই রিক্রুটমেন্টটা অন্তত ভোটের আগে কমপ্লিট করতে চায়, তাহলে কিন্তু তারা 12ই জানুয়ারি যে হিয়ারিংটা রয়েছে সেই হিয়ারিংয়ে একটি পজিটিভ মুভ তারা কিন্তু নেবে। তারা 11,765-র যে অতিরিক্ত ভ্যাকান্সি তাদের কাছে রয়েছে সেই ভ্যাকান্সিতে তারা যদি বলে আর কি, যে কোর্টে এরকম আশ্বস্ত করতে পারে যে যদি 20-22 সেশনের ডিএলএড প্রার্থীরা যদি ইনকেস যদি জিতে যায়, যদি এই মামলার কোনো নেগেটিভ রায় চলে আসে, তাহলে সেই ভ্যাকান্সিতে তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হতে পারে মেধার ভিত্তিতে। এরকমটা তারা যদি বলে তাহলে কিন্তু আমার মনে হয় স্টেটা উঠে যেতে পারে। এছাড়াও কিন্তু পর্ষদ যদি রিস্ক নিয়ে প্যানেল পাবলিশ করে দেয়, এরকমও যদি কিছু বলে যে এই মামলার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, তাহলেও কিন্তু এই মামলায় স্টেটা উঠে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু গতদিনকে দেখেছিলাম যে জাস্টিস হিমা কোহলি ম্যাডাম তিনি কিন্তু পর্ষদের ভূমিকার কথা কিন্তু বারবার বলেছিলেন যে পর্ষদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলায়। এবার আরেকটি যেটা বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে 2022 টেট পাসদের ইন্টারভিউ কবে হবে সেইটা। দেখুন, যারা 2022 সালে টেট পাস করেছেন তারা গত দিনকে 2রা জানুয়ারি 2024 সালে কলকাতার রাজপথে একটি প্রবল আন্দোলন করলেন। তাদের যে মূল দাবিটা ছিল নতুন করে ইন্টারভিউ নেওয়া, শূন্য পদ নতুন করে পাবলিশ করা, এবং সেই শূন্য পদে নতুন করে ইন্টারভিউ নিয়ে 22 টেট পাসদের নিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ইনিশিয়েট করা। তো এক্ষেত্রে দেখুন, 22 টেট পাসদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা পাবলিশড কবে হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে আমি একটি কথা বলবো যে 22 স্টেটদের ইন্টারভিউ পাবলিশড হওয়ার ক্ষেত্রে কিন্তু 3টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেসটা, যেটি প্যানেলটি এখনও পাবলিশড হয়নি, সেই প্যানেলটা পাবলিশড হয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা যতক্ষণ না শেষ হচ্ছে, এইটা একটা ব্যাপার রয়েছে।
দু নম্বর ব্যাপার রয়েছে, যেটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি, হয়তো 22 স্টেট পাসরা চাচ্ছেন যে 23 স্টেটের রেজাল্ট হওয়ার আগেই তাদের নোটিফিকেশন দেওয়া হোক, কিন্তু যেটা পর্ষদ সূত্রে মোটামুটিভাবে জানা যাচ্ছে যে 23 স্টেটের রেজাল্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে 23 স্টেটের রেজাল্ট মোটামুটিভাবে পর্ষদ পাবলিশ না করে তারা কিন্তু নতুন করে ইন্টারভিউ লিস্ট বা নোটিফিকেশন দেওয়ার কিন্তু কথা আপাতত অর্থে ভাবছে না বলেই কিন্তু আমরা মনে করছি। এছাড়াও 3 নম্বর যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি একাডেমিক কোর্ট কেস। এইটা অনেকের ক্ষেত্রে গৌণ বলে মনে হলেও এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন, পর্ষদ সভাপতি বারবার বলেছিলেন যে নতুন ইন্টারভিউ পাবলিশ করার ক্ষেত্রে একাডেমিক কোর্ট কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আগামী দিনে একাডেমিকটা কী হতে যাবে সেটা অনেকাংশে নির্ভর করছে একাডেমিক কোর্ট কেসের ওপরে। অতএব একাডেমিক কোর্ট কেসের যতক্ষণ না একটা ফাইনাল জাজমেন্ট বেরিয়ে আসছে, ততক্ষণ না 22 স্টেট পাসদের নিয়ে নতুন করে যে ইন্টারভিউ প্রসেস সেটা ইনিশিয়েট করা আপাতত অর্থে আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো আপডেট সবার আগে দ্রুত অথেন্টিকভাবে পাওয়ার জন্য।